নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটি হচ্ছে বাঁশ বাগানের ভূত। লেখকের নাম নজরুল ইসলাম। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। শিবনগর গ্রামে ভূতের উপদ্রব খুব বেড়েছে। বিশেষ করে গ্রাম থেকে দমকল যাওয়ার রাস্তার পাশে মাঠের মধ্যে যে বড় বাঁশঝাড়টা আছে, সেখানে একদল বদক্ষত ভূতপেত্নী আস্তানা গেড়েছে। আধার রাতে একা একা কোনো পথচারীকে পেলে নাস্তানাবুদ করে ছাড়ছে। ছোট ছেলে মেয়েকে পেলে তো তারা আরো মজা করে তাদের ঘাড় মটকাচ্ছে। ভূতের ভয়ে রাতের বেলা একাকী পথ দিয়ে হাঁটা একদম বন্ধ হয়ে গেছে। এদিকে গ্রাম থেকে ডোমকল যাওয়া আসার ওই একটিমাত্র পথ। আশপাশের মধ্যে ডোমকলে একটিমাত্র বাজার। প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের লোককে বাজারে যেতেই হয়। প্রয়োজনে যাওয়া বন্ধ করা যায় না, কিন্তু অপ্রয়োজনে যাওয়া বন্ধ করবে কি করে? কারো বাজার করতে দেরি হয়ে গেছে, তাকে বাড়ি ফিরতেই হবে। কারো বাড়িতে রাত্রিতে হঠাৎ অসুখের বাড়াবাড়ি, তাকে ডাক্তার ডাকতে যেতেই হবে। কারো স্কুলে পুরস্কার বিতরণী, তাকে বাড়ি ফিরতেই হবে। কারো যুক্তি করে বাজারে গিয়েও কি করে যেন বন্ধুর সঙ্গে ছাড়াছাড়ি, তাকেও একাকী বাড়ি ফিরতেই হবে। আর ভূত পেতনিগুলো ঠিক তখনই ওদের ধরবে। ধরার জন্য পেতনিগুলো দারুণ এক ফন্দি বের করেছে। কিরকম ফন্দি? গ্রামের শিব মন্দিরের পুরোহিত বৃদ্ধ রামকমল ভট্টাচার্য জিজ্ঞেস করলেন। সমবেত লোকদের মধ্যে সমর মণ্ডল বেশ গুছিয়ে কথা বলতে পারে। সকলের পক্ষ থেকে সে উত্তর দিল, আরে বাঁশ ঝাড়ের যে কয়েকটা বাঁশ রাস্তার উপর হেলে আছে, পেতনিগুলো তার উপর সাদা কাপড় পরে বসে থাকছে। তে 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 তেই খা 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 খানে তোফা ফন্দি। ভট্টাচার্য মশাই হাসতে হাসতে আবার জিজ্ঞেস করলেন, তা ফন্দিটা কি সেটা তো বলো। সমর রমেনকে নাড়া দিয়ে বলল, এই রমেন, একটু হাস না বাবা, আমি বুঝিয়ে বলছি। এই কয়েকটা বাঁশ তো রাস্তার উপর নুয়ে আছে। আছে। রাস্তা দিয়ে আসতে হলে বাঁশটা উঁচু করে তুলে নিচে দিয়ে গলে আসতে হবে, নয় নিচের দিকে চেপে ধরে ডিঙিয়ে আসতে হবে। এতে ফন্দির কি হলো? নিচু হয়ে আসতে গেলে পেতনিগুলো বাঁশের ওপর চড়ে চেপে ধরছে, আবার বাঁশের ওপর দিয়ে ডিঙিয়ে আসতে গেলে বাঁশ সমেত চ্যাংদোলা করে তুলে ধপাস করে ফেলে দিচ্ছে। না, তাহলে তো ভারী বিপদের কথা। না হলে আর আপনার কাছে এসেছি কেন? আপনি এই ভূতগুলো তাড়ানোর একটা বিহিত ব্যবস্থা করুন। ভট্টাচার্য একটু ভেবেচিন্তে নিয়ে বললেন, প্রেতাত্মা যখন কোথাও একবার ভর করে, তখন তাকে তাড়ানো ভারী শক্ত কাজ বাবা। তারপর সব শুনে যা মনে হচ্ছে, এ ব্রহ্মদৈত্য। হরেন ঘোষালের বউটা অপঘাতে মরল, তা ঘোষাল সাধ্য শান্তি তো ভালোভাবে করলো না। বেল গাছটা আশ্রয় করেছিল, তা ঘোষাল বেল গাছটাও কেটে ফেল। এখন মনে হচ্ছে আশ্রয়চ্যুত হয়ে ওটা ওই বাঁশ ঝাড়েই আশ্রয় নিয়েছে। তা তোমরা সবাই মিলে ঘোষালকে বলো
ভালোভাবে সাধ্য শান্তি করুক, তাহলেই বউটার আত্মা শান্তি পাবে, কুপ্রভাবও কেটে যাবে। সকলে মিলে হরেন ঘোষালের বাড়ি গেল। ঘোষাল তা শুনেই রেগে আগুন। ইয়ার্কি মারার জায়গা পাও না? আমার বউ মরে পেতনি হয়েছে, তাও আবার বাঁশ ঝাড়ে আগলাতে, তাতে ক্ষান্ত হয়নি। ভট্টাচার্যের কানে কানে বলতে এসেছে। থামো, তোমাদের সবটাকে চাপকে ভূত ছাড়িয়ে দিচ্ছি। ভূত ছাড়ানোর জন্য অবশ্য কেউ অপেক্ষা করেনি। পালিয়ে চাবুকের হাত থেকে বেঁচেছিল। এখন হাঁপাতে হাঁপাতে আবার রামকমল ভট্টাচার্যের কাছে গেল। ভট্টাচার্য বললেন, ঘোষালটা চিরদিনই ওরকম রকচটা, ওই জন্যই বউটার অকালে প্রাণ গেল। এখন দেশশুদ্ধ লোকের ভোগান্তি। সেটা তো বুঝলাম, সমর বলল, কিন্তু এখন এর বিহিত কি হবে? ভট্টাচার্যের কোনো ভাবান্তর হলো না। তিনি গম্ভীরভাবে বললেন, আমার নির্ণয় আমি জানিয়েছি। এখন ঘোষাল যদি না করে, তোমরা করো। কথাটা সকলেরই মনে ধরল। তারা চাঁদা তুলে ভট্টাচার্যের বিধান মতো ঘোষালের বউয়ের শ্রাদ্ধ করল। ব্রাহ্মণ ভোজন করানো হলো, মন্ত্র পড়া হলো, যাগযজ্ঞ হলো, ধূপধুনো জ্বলল, কিন্তু ভূতের উপদ্রব কমল না। পেতনিগুলোর উৎসাহ যেন আরো বেড়ে গেল। আগে শুধু আঁধার রাতে হতো, এখন জ্যোৎস্না রাতেও হচ্ছে। পালেদের পটলা সেদিন বাজারে পুতুল বিক্রি করতে গিয়েছিল। পুতুল বিক্রি হতে রাত হয়। ব্যাগ ভর্তি বাজার করে ফিরছিল। বাজার ভর্তি ব্যাগ নিয়ে ডিঙিয়ে তো আসতে পারে না। যেই নিচু হয়ে বাঁশের তলা দিয়ে গলে আসতে গেছে, অমনি পেদিনিগুলো বাঁশের ওপর চড়ে চেপে ধরেছে। পটলা তো ভয়ে গো গো করতে করতে অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরলে দেখে সাদা কাপড় পরে একটা মেয়ে বাঁশ ঝাড়ের দিকে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। রতন পাশে দাঁড়িয়ে থাকা পটলের দিকে তাকিয়ে বলল, কি রে পটলা, সত্যি কিনা বল না? একদম সত্যি, পটলা শপথ করে বলল। পেদনিটার গায়ে ধুলো কাপড় ছিল। কি 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 করা যায়? ওদিক থেকে তোতলা রমেন বলে উঠল, ও ও ও ও ও ও ও- ওঝা। পাশের গ্রাম কালুপুরের কেউ কেউ বলে আগে নাকি এই গ্রামটার নাম ছিল কালীপুর। ফাঁকু ওঝার কথা রমেন আগেও কয়েকবার তুলেছিল, কেউ গুরুত্ব দেয়নি। ভট্টাচার্যের বিধান ব্যর্থ হওয়ার পর গুরুত্ব না দিয়ে আর কোনো উপায় ছিল না। সমরও সায় দিল, দেখাই যাক না। রতন, তুই একবার যা। রতন গিয়ে ফাঁকু ওঝাকে ধরে নিয়ে এলো। ফাঁকু ওঝা তার পেল্লাই ভুঁড়ি, ইয়া বড় বড় গোঁপ দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল আর কাঁধে একটা ময়লা মতো ঝুলি নিয়ে এসে বাঁশ ঝাড়ের পাশে রাস্তার ওপর বসে ঝুলির মধ্যে থেকে এটা ওটা বের করতে লাগলো। বাচ্চা ছেলেমেয়েরা ঘিরে ধরে ভূত কেমন জানতে চাইছিল। ফাঁকু ওঝা বলল, ভূত পেদিনি বলে কিছু নেই বাপ সকল, উনারা সব পরিহুরি। পৃথিবীতে আমাদের যেমন সৃষ্টি হয়েছে, তেমনি ওদেরও সৃষ্টি হয়েছে। এই বাঁশঝাড়ে দেখছি একদল ভূতের আসর পড়েছে। তাহলে কি হবে? আমি এমন দোয়া করব সবাই পালাবে, কিন্তু আপনি চলে গেলেই তো আবার আসবে।
সেগুড়ে বালি, আমি সমগ্র গাঁয়ের সীমানা বন্ধ করে দিয়ে যাব। কেমন করে? দেখোই না। ফাঁকু ওঝা কিছু বাঁশের শুকনো পাতা এবং খড়কুটো জড়ো করে আগুন জ্বালালো। ঝুলি থেকে একটা ঝাড়ুর মতো কি যেন বের করে দোলাতে থাকলো। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলো। ঝাড়ুর মতো ওটা দোলাতে দোলাতে গাঁয়ের চারিদিকে ঘুরলো। তারপর আবার বাঁশঝাড়ের কাছে এসে আর এক প্রস্তু বিড়বিড় করে বলল, আপদ দূর হয়েছে, আপদ দূর হয়েছে। রতন সমররা খুব খুশি হয়ে ভূতের ওঝাকে বিদায় করলো, কিন্তু ভূত পেতনিগুলোকে বিদায় করতে পারলো না। ওগুলোর উৎসাহ যেন আরো বেড়ে গেল। সাঁঝের বেলাতেই দাপাদাপি শুরু করে দিল। সাহাদের সনাতন মহাজনের ঘর থেকে ফিরছিল। সবে সন্ধে হয়েছে, গাঁয়ের সীমানা বন্ধ করা হয়েছে, আর সবে আঁধার হয়েছে। সনাতন একটু নিশ্চিন্ত মনেই আসছিল, যেই না বাঁশটা ডিঙোনোর জন্য পা বাড়িয়েছে, ভূতগুলো বাঁশটাকে সরাত জোরে তুলে দিয়েছে। ফচকে ফটিক রসিকতা করে বলল, বাঁশের ঝাপটায় সনাতন যখন চিৎপটাং, ভূতগুলো তখন দরবরাং। সমর সনাতনের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, সত্যি করে বলতো ঠিক কি হয়েছিল? আরে, আমি তো পড়ে গেছি, খুব ভয় পেয়ে চিৎকারও করে উঠেছি। দেখি একটা বড় বড় শিংওয়ালা ভূত এসে আমার বুকের ওপর বসেছে, সারা গায়ে হাত বুলোচ্ছে। আমি ভয়ে আবার চিৎকার করে উঠেছি। উঠে দেখি কিছু নেই, আরো ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার মতোই ব্যাপার, কিন্তু উপায় কি করা যায়? পাশের গ্রামের পুলক দাঁড়িয়ে ছিল। সে বলে উঠল, হাবু গোয়েন্দাকে ডাবু গোয়েন্দাকে ডাকলে হয় না? তারা আবার কি? ভূত ধরার গোয়েন্দা। ধুস, ভূত আবার ধরা যায় নাকি? না সমরদা, পটলডাঙ্গার রাজবাড়ির ভূত ধরার গল্প শোনোনি? সত্যি ধরেছিল কিন্তু। সমরের ঠিক মনে পড়ছে না, তবে ছোঁড়া দুটোর খুব নাম ছড়িয়েছিল বটে। এমনি এমনি কি আর ছড়িয়েছিল? তাহলে ডাকা যেতে পারে। পুলকের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, পুলক ভাই, তাহলে চলো একবার তাদের কাছেই যাই। পুলক রাজি হয়ে গেল। সমরের সঙ্গে গিয়ে হাবু গোয়েন্দা ডাবু গোয়েন্দাকে খুঁজে বের করলো। হাবু আর ডাবু এলে ছেলে মেয়েরা বলল, কি করে ভূত ধরো দেখাতে হবে? হাবু জানালো, আমাদের প্রথমে তদন্ত করে দেখতে হবে। দেখুন না, ডাবু সপ্রতিভ জবাব দিল, আমরা তো কিছু গোপন করছি না, আমাদের কাজ একদম খুললাম খুল্লা। তবে এখন কোনো প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এমন কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যারা ভূতের হাতে হেনস্থা হয়েছে। কেউ এখানে আছেন? হ্যাঁ, অনেকেই আছে। সমর প্রথমে পালেদের পটলাকে এগিয়ে দিল। পটলার কাছে সব শোনার পর হাবু জিজ্ঞেস করলো, আচ্ছা, ধরো কাপড় পরা মেয়েটা তো জঙ্গলে ঢুকে গেল, আপনার ব্যাগ ভর্তি বাজারের কি হলো? সেগুলো ছিল? সমর ভেবে পেল না ভূতের সঙ্গে বাজারের সম্পর্ক কি, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। চুপ করে দাঁড়িয়ে থাকলো। পটলা মনে করার চেষ্টা করলো, ভূতের হাত থেকে যে প্রাণটা বেঁচেছে, তখন সেটাই বড় কথা। বাজারের কথা কে ভেবেছে, কিন্তু না, ছিল না। পটলা ভালো করে ভেবে নিয়ে উত্তর দিল, না গোয়েন্দা বাবু, ছিল না। তাহলে ছিল না। আর কেউ?
সমর কিছু না বলে সাহাদের সনাতনকে এগিয়ে দিল। ডাবু তার সব কথা শুনে জিজ্ঞেস করলো, সিংওয়ালা ভূতটা গায়ে হাত বুলিয়ে চলে যাওয়ার পর আপনার পকেটে টাকাগুলো ছিল? আর বলবেন না, ভূতের নাম করে আমি টাকাগুলো মেরে দিচ্ছি বলে দাদা কি অশান্তিটাই না করলেন। কি করবে বলুন? দাদা জানেন ভূত শুধু ঘাড় মটকায়, তিনি তো জানেন না ভূতে টাকাও নেয়। কিন্তু দেখছি এখানকার ভূত পেদিনিগুলো টাকা নেয়, বাজারের ব্যাগও নেয়। আবার চকলেটও খায়। ভিড়ের মধ্যে থেকে একটা বছর দশেকের ছোট্ট মেয়ে বলে উঠল। হাবু তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি করে জানলে বলো তো? দাদু আনছিল, ভূতগুলো কেড়ে নিয়েছে। তাই? আমরা যখন ধরবো তুমি খুব করে বকে দিও ভাই। জিজ্ঞাসাবাদ শেষ করে তারা বাঁশঝাড়ের কাছে গেল। নুয়ে পড়া বাঁশগুলোকে পরীক্ষা করে দেখলো। আশপাশের জঙ্গলে কি যেন খুঁজে বেড়ালো। অবশেষে হতাশ হয়ে ফিরে সবাই জানালো, না, কিছুই বোঝা গেল না। হতাশায় সবাই ওর মুখ চাচাই করতে লাগলো। হাবুডাবু তাদের বিখ্যাত টর্চ নিয়ে রাত্রিবেলাতেও বাঁশঝাড়ের দিকে ঘোরাঘুরি করতে লাগলো। কয়েকদিন আর কেউ ভূতের হাতে পড়েনি। তা সে তো কাছে অন্য লোক থাকলেও ভূত আসে না। হাবুডাবু আছে তাই আসছে না, চলে গেলেই আবার আসবে। তাহলে আর সমাধান কি হলো? সত্যি কিছু হলো না। একদিন পরে এসে হাবুডাবু জানিয়ে দিল, আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদের দ্বারা হবে না। সমর বলার চেষ্টা করলো, হবে না বললে তো হবে না, ভার নিয়েছো, কাজ তুলতেই হবে। পুলক কাকুতি মিনতি করলো, তোমরা অন্তত আর একবার চেষ্টা করো। হাবুডাবু রাজি হলো না, গাঁ ছেড়ে চলে গেল। পরের রাতেই মণ্ডলদের নয়ন ভূতের হাতে নাকাল হলো। তার পরের রাতে হই হই চিৎকার, প্রায় সবাই বাঁশঝাড়ের দিকে ছুটলো। গিয়ে দেখে একটা শিংওয়ালা ভূতকে বাঁশের সঙ্গে হাবু দড়ি দিয়ে বাঁধছে, আর ডাবুর বাঁ হাতের কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ডান হাত দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছে। লোকজন জড়ো হতেই হাবু বলল, এই হচ্ছে আপনাদের বাঁশঝাড়ের ভূত, সঙ্গে একটা পেতনিও ছিল, পালিয়ে গেছে। তবে একটা যখন ধরা পড়েছে ওটাকেও পাওয়া যাবে। ডাবু গিয়ে এক টানে তার মুখ থেকে মুখোশটা খুলে দিল। সবাই দেখলো বেঁচো ভূত আর কেউ নয়, হটপাড়ার কালু চোর। সবাই একসঙ্গে পাইকারি হারে এমন কিলচর ঘুষি মারতে লাগলো যে কালু চোরের এখন তখন অবস্থা। সনাতনের রাগটা যেন আরো সবার চেয়ে অনেক বেশি। এই ভূত বেশি চোরের জন্যই তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে। সে একই সঙ্গে হাত এবং মুখ চালাতে লাগলো। বেটা চোর চুরি করার নতুন ফন্দি বের করেছে, ভূত সেজেছে। তোমার ভূত আমি ছাড়িয়ে দিচ্ছি। হাবু এগিয়ে বলল, দেখুন, এরপর আর মারধর করলে ও সত্যি পটল তুলবে। সেক্ষেত্রে অন্যজন কে ছিল সেটা আর জানা যাবে না, অথচ সেটা জানা দরকার। তার চেয়ে পুলিশকে খবর দিন। তোতলা রতন বলল, "বে- বে- 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 বেটাকে পু- 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 পুলিশ দাও। সমর বাধা দিয়ে বলল, না, ওকে গাঁয়ে নিয়ে চল, আগে হাতের সুখ করে আচ্ছা করে পেটাবো, তারপর পুলিশে দেব। সবাই সমরের কথায় সায় দিল।
কোমরে দড়ি বাঁধা কালু চোরকে গাঁয়ের দিকে টানতে টানতে নিয়ে গেল। পুলক এসে হাবুডাবুকে ধরল। কি করে বুঝলে বলো তো যে বাঁশঝাড়ে ওগুলো আসলে ভূত নয়, মানুষ? হাবু উত্তর দিল, মানুষ না হলে বাজার, টাকা, চকলেট আর কে নেবে? তাহলে পারবো না বলে তোমরা পালালে কেন? পালাইনি তো, ডাবু বলল। আমরা শুধু পালানোর ভান করছিলাম যাতে চোররা জানে যে আমরা চলে গেছি, না হলে কি এত তাড়াতাড়ি ধরা পড়তো? তা সত্যি, কিন্তু আজ কি করে ধরলে বলো তো? হ্যাঁ, ধরাটা একটু মুশকিল ছিল, হাবু জানালো। কারণ কালুরা দুজন ছিল, কিন্তু একজনের বেশি লোক থাকলে ধরছিল না। একজন দুজনের সঙ্গে মারামারি করা যায়, কিন্তু দুজনের সঙ্গে একজনকে আটকে রাখা যায় না। তাহলে আজ কি করে রাখলে? আমরাও দুজন ছিলাম, তোমরা যে বললে একা না থাকলে ধরে না। হ্যাঁ, ডাবু উত্তর দিল। সামনের আমি একাই ছিলাম, দেখতে না পায় একদম দূরত্বে হাবু অপেক্ষা করছিল। ওকে খবর দিলে কি করে? কেন? আমাদের কাছে যে ছোট ছোট ওয়্যারলেস সেট আছে, তা জানো না? যেই ভূত ধরেছে আমিও ভূত বলে ভূতকে জড়িয়ে ধরেছি। ধরা পড়ে গেছে বুঝে পালাবার জন্য ভূতটা আমার হাতে ছুরি বসিয়ে দিয়েছে। অন্য ভূতটা ছুটে আসছিল, কিন্তু ততক্ষণে সাইকেল চড়ে হাবুও পৌঁছে গেছে। হাবু এসে হাত মোটকে ছুরিটা কেড়ে নিয়েছে। অন্য ভূতটা বেগতিক দেখে বেপাত্তা হয়ে গেছে। কি বুদ্ধি তোমাদের! আমাকে তোমাদের দলে নেবে? নেব, না হলে তোমাকে এরকম একটা দল করে দেব, কিন্তু তার জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এরকম রক্ত ঝরতে থাকলে বেশিক্ষণ বাঁচবো না। পুলকের খেয়াল হলো, সত্যি তো, ডাবুর হাত দিয়ে এখনো রক্ত পড়ছে। সে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরল। বন্ধুরা, আজকে গল্পটি এই পর্যন্তই শেষ। আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি। তাহলে আজকের মতো বন্ধুরা, বিদায়।